প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা একাদশ শ্রেণীতে হাজী কাসেম আলী মহিলা ডিগ্রি কলেজে ভর্তি হয়েছ, তাদের সাথে যদিও সাক্ষাতে ক্লাস নেওয়ার সুযোগ হয়নি করোনা ভাইরাসজনিত কারণে, তবুও অনলাইন ক্লাসের সুবাদে আমরা তোমাদের সাথে ক্লাসের সমন্বয় করতে পারছি। আমি আবুল খায়ের মোহাম্মদ, ইতিহাস বিভাগ সহকারী অধ্যাপক, হাজী কাসেম আলী মহিলা ডিগ্রি কলেজ। আমরা যে বিষয়টা পড়াই সেটা হলো ইতিহাস, এবং এই ইতিহাস পড়ানোর আগে আমরা প্রথমেই বলে নিচ্ছি যে ইতিহাস কি। আমরা প্রথমেই জেনে নিব ইতিহাস কি। ইতিহাস হলো অতীতের দর্পণ বা আয়না, যে আয়না অতীতকে প্রদর্শন করে, যে আয়নার মাধ্যমে অতীতের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় বিভিন্ন কৃষ্টি, কালচার সহ যাবতীয় বিষয়াদি সম্পর্কে আমরা অবগত হতে পারি, তাই হচ্ছে ইতিহাস। ইংরেজিতে একটা কথা আছে, হি হু ডাজ নট নো হিস্ট্রি ইজ হাফ সিভিলাইজড। যে ইতিহাস জানে না সে হচ্ছে অর্ধ সভ্য। সভ্যতার জাতি হিসেবে প্রত্যেকটা জাতির নিজস্ব ইতিহাস আছে। আমাদের এই ভারতীয় উপমহাদেশেও তার নিজস্ব ইতিহাস আছে। এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন ও ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা। প্রথমত এই আলোচনা আগেই আমরা আরেকটু বলে নিচ্ছি ইতিহাসের বিষয়বস্তু, এর প্রয়োজনীয়তাটা কি, কেন বা ইতিহাস আমাদের জানা দরকার। ইতিহাস মূলত রাজা বাদশাদের কাহিনী, তবে ধারাবাহিকভাবে সেটা আলোচনা করা হয়ে থাকে। পুস্তক আকারে সেটা লিখে থাকেন ইতিহাসবিদরা। রাজনৈতিক কাহিনী হলেও সেই রাজা বাদশার নির্দিষ্ট সময়ের তার সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, ধর্মীয় এবং সাংস্কৃতিক বিভিন্ন দিক, ওই সময়ের আতিথেয়তা, ওই সময়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাপুঞ্জ, ওই সময়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সম্পর্কে ইতিহাসে আলোচিত হয়ে থাকে। এগুলোই হচ্ছে ইতিহাসের বিষয়বস্তু। আর ইতিহাসের উৎস হিসেবে আমরা যেটা জানব সেটা হলো ইতিহাস দু ধরনের হয়, একটা লিখিত উপাদান আর একটা হলো অলিখিত উপাদান। সর্বোপরি কথা হচ্ছে ইতিহাস যেহেতু দলিল ভিত্তিক লেখা, সেই জন্য বিভিন্ন দলিল, দস্তাবেজ, বিভিন্ন মুদ্রা, এপিটাফ, স্মৃতিফলক, এগুলো থেকে ইতিহাস সংগ্রহ করা হয়ে থাকে। প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে ইতিহাস সংগ্রহ করা হয়ে থাকে। ঐতিহাসিকদের বিবরণী থেকে, পর্যটকদের বিবরণী থেকে ইতিহাস লিপিবদ্ধ করা হয়ে থাকে। আমাদের এই ভারতীয় উপমহাদেশ, এটা ভারতবর্ষ থেকে উপমহাদেশ এই জন্য বলা হয়েছে, এটার বিশালতা অনেক বড়। এখানে ভাষা, এখানকার সংস্কৃতি, এখানকার সভ্যতা, এখানকার যাবতীয় কিছু একটা বিচিত্র রূপ পরিগ্রহ করেছে। তো এই ভারতীয় ভারতবর্ষকে উপমহাদেশে বলার কারণ হচ্ছে এটা প্রায় একটা মহাদেশের সমান। যদি বলি যে সমগ্র ইউরোপের মধ্যে যদি রাশিয়াকে বাদ দেওয়া যায়, তাহলে ভারত ইউরোপের সমান। এখানকার জনসংখ্যা পৃথিবীর 1/6, যেটা উপমহাদেশ হওয়ার জন্য যোগ্য। এখানে বিভিন্ন জাতির লোকের বসবাস। বেশিরভাগ লোক হিন্দু হলেও বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সহ বিভিন্ন ধর্মের লোক এখানে বসবাস করে থাকে। এই ভারতবর্ষে ভাষার দিক দিয়ে যদি বিশ্লেষণ করি, প্রায়
500-র মতো ভাষা এবং উপভাষার মতো আছে 200-র মতো। এই এত বিস্তর একটা জায়গার ভিতরে এত ভাষা উপভাষা আর পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যায় না। এখানকার ভৌগোলিক অবস্থান যদি আলোচনা করি তাহলে আমরা দেখতে পারব একদিকে হিমালয়, হিমালয় পর্বত, অপরদিকে সমুদ্র। এই দুটো জিনিস ভারতকে অন্যান্য এলাকা থেকে আলাদা করে রেখেছে। প্রাচীনকাল থেকেই এই হিমালয়ের বারিধারা সারা ভারতীয় উপমহাদেশে জালের মতো বিস্তার লাভ করেছে এবং অসংখ্য নদী উপনদী সারা ভারতবর্ষময় ছড়িয়ে ছিটিয়ে আছে। এর ফলে এখানকার মাটি খুব উর্বর, প্রচুর ফসল ফলে, গাছপালা অনেক বেশি, শস্য শ্যামল এবং এখানে পর্যাপ্ত পরিমাণে খনিজ সম্পদে সমৃদ্ধ। সুতরাং প্রাচীনকাল থেকে অদ্যাবধি পর্যন্ত ভারতীয় উপমহাদেশে একটা সমৃদ্ধ এলাকা হিসেবে পরিচিত। কিন্তু প্রাচীনকালে দেখা গেছে যে হিন্দু জনসমাজ ছিল, তারা ছিল অনেকটা ইতিহাস বিস্মৃত জাতি। ইতিহাসকে তারা খুব একটা গুরুত্ব দেয়নি। আমরা একজনের নাম উল্লেখ করব, যিনি মুসলিম পর্যটক আল বিরুনি। আল বিরুনি তিনি উল্লেখ করেছেন, যদি কোনো হিন্দুকে জিজ্ঞেস করা হতো তোমাদের রাজাদের ধারাবাহিক ইতিহাসগুলো আমাকে একটু শোনাও, তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে অন্য গল্প শুরু করে দিত। এ থেকে বোঝা যায় প্রাচীন ভারতের হিন্দু সমাজ ইতিহাসকে খুব একটা গুরুত্ব দেয়নি, যে কারণে তারা জানতে পারেনি। কিন্তু আমরা লক্ষ্য করব সেই আল বিরুনি একটা গ্রন্থ লেখলেন, নাম হলো কিতাবুল হিন্দ। এই কিতাবুল হিন্দ এর ভিতরে তিনি ভারতের সমাজ, ভারতীয় সভ্যতা, ভারতের রাজনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, ভারতের বিভিন্ন অর্থনৈতিক অবস্থা বিস্তারিত বিবরণ এই কিতাবুল হিন্দ নামক গ্রন্থে তুলে ধরলেন। এর ফলে এই গ্রন্থ মাধ্যমে আস্তে আস্তে ছড়িয়ে পড়ল ভারতের বিভিন্ন ঐশ্বর্যমণ্ডিত দিকগুলোর বেশিরভাগ অংশ। এখানেই শেষ নয়, আমি আগেই বলেছি যেহেতু হিন্দুরা ইতিহাস খুব একটা লেখেনি, তারপরেও ওই সময়ের প্রাচীনকালের আরেকজন আমরা ছিল মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য, যার নাম আমরা জানব গ্রিক বীর আলেকজান্ডার তার সেনাপতি ছিলেন সেলিউকাস। সেনাপতি সেলিউকাস তিনি এসেছিলেন, তিনি এই সেলিউকাস পাঠিয়েছিলেন মেগাস্থিনিস। মেগাস্থিনিস নামক ব্যক্তিটাকে পাঠিয়েছিলেন চন্দ্রগুপ্তর রাজসভায়। তিনি দীর্ঘদিন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় ছিলেন এবং তিনি একটা গ্রন্থ লিখেছিলেন যার নাম ছিল ইন্ডিকা। এই ইন্ডিকা গ্রন্থে
ভারতীয় উপমহাদেশের বিভিন্ন দিক তিনি ফুটিয়ে তুলেছেন। এখানকার প্রাকৃতিক সম্পদ, এখানকার রাজনৈতিক অবস্থা, এখানকার বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় অবস্থা সমূহ বিস্তারিত এই ইন্ডিকা গ্রন্থে তিনি উল্লেখ করেছিলেন এই মেগাস্থিনিস। এর ফলে তার এই লেখনীর মাধ্যমে ইউরোপ সহ বিভিন্ন দেশে এটার প্রচার পেতে থাকে এবং আমরা দেখব বেশ কিছু গ্রিক ও রোমান সাহিত্যিক, লেখক, ঐতিহাসিক তারা ভারতীয় উপমহাদেশ সম্পর্কে বিভিন্ন তথ্য লিখে দিয়েছেন। তার মধ্যে ছিল সেলিউকাস, ডিওডারাস, সহ আরও অনেক গ্রিক এবং রোমান লেখকেরা এই সমস্ত লেখনী যখন আস্তে আস্তে ছড়িয়ে পড়ে বিশ্বের অন্যান্য দেশে, তখন তারা ভারত সম্পর্কে জেনে যায় এবং জেনে যাওয়ার ফলে ভারতের এই ঐশ্বর্যমণ্ডিত এরিয়াতে তারা তাদের আধিপত্য বিস্তার করার জন্য চিন্তা করতে থাকে। আমরা এবার জানব ভারতের সামাজিক অবস্থার প্রেক্ষাপট। ভারতে বেশিরভাগ মানুষ হলো হিন্দু। সেখানে হিন্দুরা 4টি জাতিতে বিভক্ত। একটা হলো ব্রাহ্মণ, বৈশ্য 2, ক্ষত্রিয় 3, শূদ্র। এই 4টা শ্রেণীতে হিন্দু সমাজ বিভক্ত এবং এক সমাজের সাথে আরেক সমাজের কোনো মিল ছিল না। বিশেষ করে এই শূদ্র শ্রেণীর সাথে অন্য কোনো শ্রেণীর একেবারেই মিল ছিল না, অথচ সংখ্যায় ছিল তারা যথেষ্ট বেশি। এই শূদ্র শ্রেণীর হাটে ঘাটে বাজারে কোথাও তাদের যাবার অধিকার ছিল না। এই অধিকার বঞ্চিত শ্রেণীর একটা বিশাল অংশ যখন বড় কয়েকটা শ্রেণী থেকে বিচ্যুত ছিল, স্বাভাবিক মতেই বিদেশিরা এই বিষয়টাকেই সহজভাবে নিয়েছে যে তাহলে তাদের মধ্যে কোনো একতা নেই, এই সুযোগটা গ্রহণ করা যায়। এই বিভাজনের ফলে, ধর্মীয় বিভাজনের ফলে বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষগুলো এই অঞ্চলের দিকে আকৃষ্ট হয়েছে এবং এই অঞ্চলের যে বিভাজনের প্রকৃতি তারা বুঝতে পেরেছে, তাতে তারা বুঝেছে যে সহজেই এখানে ঢোকা যাবে। সেই নিরিখেই বহু আগে থেকেই আরব বণিকরা এই ভারতীয় উপমহাদেশের সাথে ব্যবসা বাণিজ্য শুরু করতে থাকে এবং আরবদের কাছ থেকে পশ্চিমা অন্যান্য দেশগুলো তাদের পণ্যগুলো নিয়ে যেত। এভাবে ব্যবসা বাণিজ্য চলতে থাকে ভারতের সাথে সমগ্র পৃথিবীর বেশিরভাগ অংশে, যদিও বেশিরভাগ ব্যবসায়ী ছিল আরবরা। তো আমরা জানব 1453 খ্রিস্টাব্দে তুরস্কের ইস্তাম্বুল, যেটাকে বলা হয় কনস্টান্টিনোপল, যেটা বর্তমান নাম হলো ইস্তাম্বুল। 1453 খ্রিস্টাব্দে কনস্টান্টিনোপল মুসলমানদের হাতে চলে আসে। ফলে এখানে যারা ইউরোপিয়ান লোকজন ছিল সেখান থেকে তারা সরে এসে ভূমধ্যসাগরের অপর তীরে বসবাস শুরু করে দেয়
এবং তারা চিন্তা করে তাদের ব্যবসা বাণিজ্য কীভাবে সম্প্রসারণ করা যায় অন্য এলাকায়, সেই চিন্তা তাদের মধ্যে উকিঝুঁকি পাচ্ছিল। এবং এই প্রেক্ষিতেই তারা বিশ্বের বিভিন্ন এলাকা সাথে ব্যবসা বাণিজ্য শুরু করার জন্য চেষ্টা শুরু করে। সেই প্রেক্ষিতেই সমসাময়িক সময়ে দুটা অঞ্চল তারা আবিষ্কার করেছিল। সেটা হলো কলম্বাস কর্তৃক আমেরিকা আবিষ্কার আর ভাস্কো দা গামা কর্তৃক ভারতবর্ষ আবিষ্কার। ভারত ভারতীয় জলপথ আবিষ্কার। এর ফলে ইউরোপীয়দের ব্যবসা বাণিজ্যের জন্য সুবিধা হয়। এখন ভারতীয় উপমহাদেশে আমরা কিভাবে ভাস্কো দা গামা কিভাবে এই ভারতীয় উপমহাদেশে আসেন এবং কিভাবে এই অঞ্চলে তাদের কর্তৃত্বাধীনে নিয়ে আসেন, সে বিষয়ে আমরা কথা বলবো। ভাস্কো দা গামা ছিলেন পর্তুগিজ। পর্তুগিজের একজন নাবিক ছিলেন হেনরিক। নাবিক হেনরিকের প্রদর্শিত পথ ধরে ভাস্কো দা গামা হেনরিক একটা অভিযাত্রিক দল প্রেরণ করেছিলেন, যারা সমুদ্রের বিস্তর এলাকা জয় করতে সক্ষম হয়েছিল। এবং হেনরিকের প্রদর্শিত পথ ধরেই 1498 খ্রিস্টাব্দের 20 মে কালিকট ভারতের কালিকট বন্দরে এসে উপস্থিত হন ভাস্কো দা গামা। খ্রিস্টাব্দে 20 মে ভাস্কো দা গামা কালিকট বন্দরে এসে পৌঁছলে সেখানকার রাজা নাম ছিল জামোরিন। জামোরিন তাকে যথেষ্ট আতিথেয়তায় বরণ করেন, কিন্তু সেখানে পূর্ব থেকেই ব্যবসা করে আসছিল আরব বণিকরা। সেই আরব বণিকরা এই বিষয়টা বুঝতে পারে যে বিদেশি ইউরোপিয়ানরা যদি এই অঞ্চলে এসে ব্যবসা শুরু করে তাহলে তাদের ব্যবসার জন্য খুবই ক্ষতি হবে। সেই নিরিখে তারা এর বিরোধিতা করতে থাকে। এর ফলে স্থানীয় মুসলমান, আরব এবং অন্যান্য স্থানীয় জনগণ মিলে ভাস্কো দা গামাকে যেতে বাধ্য করে। এর ফলে ভাস্কো দা গামা সেখান থেকে চলে যেতে বাধ্য হন এবং ভাস্কো দা গামার চলে যাওয়ার পর 1500 খ্রিস্টাব্দে পেড্রো আলভারেজ কাব্রাল
13টি নৌবহর সহ অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কালিকটে এসে উপস্থিত হন। সেই আবার কালিকটে এসে উপস্থিত হন। পূর্বের ন্যায় মিশর এবং দেশীয় লোকজন এবং গুজরাটের লোকজন এই সমস্ত সৈন্য মিলিয়ে কাবরালের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন। সেই যুদ্ধে সম্মিলিত বাহিনীকে পরাজিত করতে সক্ষম হন কাবরাল। এরপর তারা বুঝতে পারে ভারতীয় উপমহাদেশের শক্তির কতটা দূর। এ বুঝে তিনি সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করে দেন এবং সেখান থেকে তিনি বেশ কয়েকটি অঞ্চল দখল করতে সক্ষম হয়েছিলেন এবং সেখানে তাদের বাণিজ্য কুঠি স্থাপন করেছিলেন। কাবরালের পর 1502 খ্রিস্টাব্দে ভাস্কো ডা গামা পুনরায় আসেন। পুনরায় ভারতীয় উপমহাদেশে আসেন এবং তিনি এখানকার অবস্থা সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করেন এবং 1505 খ্রিস্টাব্দে আলমিডা ভারতীয় উপমহাদেশে আসেন এবং একজন গভর্নর হিসেবে ভারতে প্রথম তিনি তার আধিপত্য বিস্তার করেন। পর্তুগিজ গভর্নর আলমিডা, তিনি ছিলেন প্রথম পর্তুগিজ গভর্নর হিসেবে তিনি এখানে আসেন এবং 1509 খ্রিস্টাব্দে আলবুকার্ক ভারতীয় উপমহাদেশে এসেছিলেন এবং আলবুকার্ক ছিলেন পর্তুগিজদের মধ্যে একজন শক্তিশালী গভর্নর, পর্তুগিজ গভর্নর, এবং তিনি চিন্তা করেছিলেন ভারতের যে রাজনৈতিক অবস্থা আছে তাতে করে এখানে একটু চেষ্টা করলে পর্তুগিজরা এখানে সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পারে এবং সেই নিরিখে তিনি তার অবস্থানটা পাকাপোক্ত করার জন্য মালাক্কা, বর্তমান মালয়েশিয়া যেটা, ও হরমুজ প্রণালী কোচিন প্রভৃতি স্থানে শক্তিশালী ঘাঁটি তৈরি করতে সক্ষম হন এবং তিনি পর্তুগিজদের সাথে এই দেশীয় লোকদের সাথে সুন্দর আচরণ করে এদের সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হওয়ার রীতি গ্রহণ করেন। তিনি চিন্তা করলেন এদেশের রমণীদের সাথে যদি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হওয়া যায় তবেই পর্তুগিজরা এদেশে স্থায়ীভাবে বসবাস করতে পারবে এবং ক্রমান্বয়ে তারা রাজত্ব করতে সুবিধা পাবে, যেহেতু তারা এই দেশের সাথে আত্মীয়তা সম্পর্কে আবদ্ধ হয়েছে। সেই নিরিখে তিনি কাজ করতে থাকেন। এই যে আলবুকার্ক এই কাজটা করেছিলেন বৈবাহিক সম্পর্কের মাধ্যমে, এই কাজটার জন্য তার এই নীতিটাকে বলা হয় নীল জল নীতি। শিক্ষার্থীরা, তোমরা এখন বুঝতে পেরেছ নীল জল নীতি কি, যে আলবুকার্ক কর্তৃক বৈবাহিক সম্পর্কের মাধ্যমে এ দেশীয়দের সাথে পর্তুগিজদের যে রক্তের যে সম্পর্ক গড়ে তুলেছিলেন, যার ফলে তিনি স্বপ্ন দেখেছিলেন এদেশে একটা পর্তুগিজ রাজ্য প্রতিষ্ঠা করতে হবে। তার এই নীতিটাই হচ্ছে নীল জল নীতি। তার এই নীতির ফলে পর্তুগিজরা একটা সুসংহত অবস্থানের দিকে চলে যেতে থাকে। সেটা শুরু হয়েছিল 1509 সাল থেকেই।
দুঃখজনক হলেও সত্ত্বেও তাদের জন্য 1515 খ্রিস্টাব্দে আলবুকার্ক মারা যান। তার মারা যাওয়ার ফলে পর্তুগিজরা এই দেশের তাদের যে স্বপ্ন, সেই স্বপ্নটাও অনেকটা মারা গিয়েছিল, কারণ তার পরবর্তীতে কোনো শক্তিশালী পর্তুগিজ গভর্নর এই ভারতীয় উপমহাদেশে আগমন করেননি। আমরা দেখব পরবর্তীতে পর্তুগিজরা আস্তে আস্তে দুর্নীতিতে জড়িয়ে পড়ে এবং এদেশের মানুষের সাথে দুর্ব্যবহার শুরু করে দেয়। এর ফলে তাদের পতনটাও ত্বরান্বিত হয়। আমরা এবার সংক্ষিপ্ত আকারে বলবো পর্তুগিজদের পতনের কারণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই বাসায় বসে এই বিষয়গুলোকে পড়াশোনা করবে, ভালো মতো পড়াশোনা করবে এবং লেকচারটা ফলো করবে, যাতে করে আস্তে আস্তে আমরা এগিয়ে যেতে পারি। ধন্যবাদ সবাইকে।